আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব তা হলো আইসিটি চ্যাপ্টার 5-এর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভেরিয়েবল রেঞ্জ। মূলত গত ক্লাসের পরবর্তী এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং গত ক্লাসের সাথে খুবই সঙ্গতিপূর্ণ। তাই এই ক্লাসটা বোঝার জন্য আমরা আগের ক্লাসটাও অবশ্যই দেখে নেব। যারা গত ক্লাসটা মিস করেছি এর আগের লেকচারটা অবশ্যই তোমরা দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব ভেরিয়েবল রেঞ্জ নিয়ে। প্রথমত ভেরিয়েবল রেঞ্জ কাকে বলে এই সংজ্ঞাটা দেখে নেওয়ার চেষ্টা করব। আমি পরিষ্কার করে লিখে দিয়েছি এবং স্ক্রিনে দেখানো হয়েছে, আর হাতের লেখা বুঝতে সমস্যা নেই, আমরা স্ক্রিন থেকে ফলো করতে পারবো। ভিন্ন ভিন্ন ডাটা টাইপের প্রয়োজনে একই ভেরিয়েবলের জন্য সংরক্ষিত মেমোরি পরিসর আলাদা হয়। আমরা একটা চলক ডিফাইন করছি, একটা ভেরিয়েবল ডিফাইন করছি। এই ভেরিয়েবলের ডাটা টাইপ ভিন্ন ডিফাইন করার জন্য বা উল্লেখ করার জন্য মেমোরিতে তার জন্য অ্যালোকেটকৃত জায়গার পরিমাণটি ভিন্ন হয়, এই কথাটা বলা হয়েছে। আবার বলছি, ভিন্ন ভিন্ন ডাটা টাইপের প্রয়োজনে, আমরা ডাটা টাইপটা গতদিন আলোচনা করেছি যে ভিন্ন ভিন্ন ডাটা টাইপের প্রয়োজনে একই ভেরিয়েবলের জন্য সংরক্ষিত মেমোরি পরিসর আলাদা হয়। আর ডাটা টাইপ এর ভিন্নতার কারণে কোনো ভেরিয়েবলের এই মেমোরি পরিসর ভিন্ন হওয়াকেই বলা হয় তার রেঞ্জ, অর্থাৎ ভেরিয়েবল রেঞ্জ বা চলকের রেঞ্জ। গত ক্লাসের আলোচনা থেকে আমরা জানি, আমরা বিল্ট ইন ডাটা টাইপ বা বেসিক ডাটা টাইপ বা মৌলিক ডাটা টাইপ আমরা জেনেছিলাম 4 প্রকার। 1 ক্যারেক্টার ডাটা টাইপ, 2 ইন্টিজার টাইপ ডাটা টাইপ, 3 ফ্লোট ডাটা টাইপ, 4 ডাবল ডাটা টাইপ। গত ক্লাসের আলোচনা থেকে আমরা মৌলিক ডাটা টাইপ এই 4 প্রকার এটা আমরা জেনেছিলাম। আমরা এই ডাটা টাইপের সাপেক্ষে ভেরিয়েবল রেঞ্জ বোঝার জন্য একটা উদাহরণের আশ্রয় নিব, তারপরে আপনাকে একটু বোঝার চেষ্টা করব। খুব অল্প সময়ের মাঝে বোঝার চেষ্টা করছি। আমি উদাহরণটা লিখে রেখেছি। মনে করি এক্স একজন ব্যক্তি যার পদবি ভিন্ন হতে পারে। যেমন এক্স দ্বারা আমি একজন অফিস সহকারীকে বোঝাচ্ছি। প্রথমে একজন এক্স দ্বারা যদি একজন অফিস সহকারীকে বোঝাই, সেই অফিস সহকারীর অফিসের কার্যক্রম চালানোর জন্য তার জন্য অফিসে কি পরিমাণ স্পেস বরাদ্দ দেওয়া হবে সেটা আমরা একটু বিবেচনা করি। অফিস সহকারী অফিসের কার্যকলাপ বা কর্মকার অফিস সহকারীর অফিসের কাজ করার জন্য তার একটা চেয়ার প্রয়োজন হবে, একটা টেবিল প্রয়োজন হবে, প্রয়োজনে একটা আলমারি দরকার হবে। অর্থাৎ একটা চেয়ার, টেবিল, একটা আলমারি, এরকম পরিমাণ একটা জায়গা। অর্থাৎ একটা রুমের ভেতরে 2 জন অফিস সহকারীও হয়তো বসতে পারে। প্রয়োজনের ক্ষেত্রে রুমটা বড় হওয়ার সাথে 3 জন বসতে পারে। আমরা একটা আন্দাজ করতে পারি আমরা বাস্তব জীবনে একজন অফিস সহকারী কতটুকু জায়গা কাজ করার জন্য লাগে তা আমরা জানি, সেটা আমরা বিবেচনা করলাম। কিন্তু এক্স যদি একজন অফিস সহকারী না হয়, এক্স এমন একজন ব্যক্তি হয় যার পদবি হলো অধ্যক্ষ, অর্থাৎ কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের বা কোন একটা কলেজের অধ্যক্ষ। তাহলে একজন অধ্যক্ষর কাজ করার জন্য অধ্যক্ষর নিজস্ব একটা রুম লাগবে এবং অধ্যক্ষর সাথে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের মিটিং বা অন্যদের মিটিং করার জন্য একটা কনফারেন্স রুমের প্রয়োজন হবে। অর্থাৎ একজন অফিস সহকারীর জন্য যেমন একটা রুমের অর্ধেক বা একটা অংশ বিশেষ বরাদ্দ থাকলেই যথেষ্ট, বাট একজন অধ্যক্ষ এর জন্য আর একটু বেশি জায়গা দরকার তার কার্য পরিচালনা করার জন্য। আমরা ধরে নিচ্ছি এক্স যদি হয় একজন জেলার ডিসি, তাহলে একজন জেলার ডিসি একটা নির্দিষ্ট রুমে বসবেন, সেটা তার পার্সোনাল রুম বা সেই রুম থেকে তার মৌলিক কাজগুলো করবেন। কিন্তু তারপরেও একজন ডিসির সাথে তার আন্ডারে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তারাও ডিসির আশেপাশের রুমে থাকেন। অর্থাৎ ডিসি যে রুমে থাকেন তার আশেপাশের রুমে বা তার নিজ উপরতলায় থাকেন। অর্থাৎ একটা ডিসির অফিস বলতে আমরা মূলত একটা বিল্ডিং বা দুটো বিল্ডিংয়ের সমন্বয়ে একটা স্পেস বুঝি। আমরা যদি ধরে নিই এক্স বলতে একজন দেশের প্রধানমন্ত্রীর পদবি নির্দেশ করে, তাহলে একজন প্রধানমন্ত্রীর অফিস কয়েক একর সমান জায়গা নিয়ে হবে, এটাই স্বাভাবিক। আমরা বিষয়টা আমার দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তার অফিসের পরিসর সম্পর্কে একটা ধারণা নিতে পারি। বন্ধুরা, মনে করি এক্স দ্বারা কোনো একজন ব্যক্তিকে না বুঝিয়ে যদি এক্স দ্বারা কোনো একটি চলককে বোঝায়,
অর্থাৎ এক্স দ্বারা যদি একটি ভেরিয়েবলকে নির্দেশ করা হয়, যে ভেরিয়েবলের ডাটা টাইপ গতদিনে আমরা আলোচনা করেছি এমন যে কোনো ডাটা টাইপ হতে পারে, অর্থাৎ যার ডাটা টাইপ হতে পারে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট অথবা ডাবল প্রকৃতির। তাহলে গতদিনই আমরা আলোচনা করে রেখেছিলাম যে ক্যারেক্টার টাইপ ডাটা হিসাবে কোনো চলককে ডিফাইন করলে সাথে সাথে সে মেমোরিতে 1 বাইট বা 8 বিট পরিমাণ জায়গা অ্যালোকেট করে নেয়। এক্স যদি ইন্টিজার টাইপের একটা চলক হিসেবে ডিফাইন করি তাহলে মেমোরিতে সে 2 বাইট তথা 16 বিট পরিমাণ জায়গা দখল করে। এক্স যদি ফ্লোট টাইপের ডাটা টাইপ নিয়ে ঘোষণা করা হয়, অর্থাৎ এক্স এর ডাটা টাইপ যদি আমরা ঘোষণা করি ফ্লোট, তাহলে সে মেমোরিতে 4 বাইট পরিমাণ জায়গা দখল করে। আর এক্স যদি ডাবল টাইপের ডাটা টাইপ হয় তাহলে সে মেমোরিতে 8 বাইট পরিমাণ জায়গা নেয়। বন্ধুরা একটু বিবেচনা করে নিন, একটু তুলনা করার জন্য উদাহরণ সাথে তুলনা করে নিন। কোন একজন অফিসে বা কোন একটা কলেজের যদি এক অফিস সহকারীকে নিয়োগ দেওয়া হয় নতুন করে, তখনই তার বসার জন্য একটা জায়গার চিন্তা করতে হবে যে জায়গাটা হবে একটা রুমের অর্ধেক বা একটা রুমের 1/3 এরকম। ঠিক তেমনি এক্স যখনই একটা চলক ডিফাইন করব যার ডাটা টাইপটা হবে ক্যারেক্টার টাইপের, তখনই মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করে নিতে হবে এবং সেই জায়গার পরিমাণটা হবে 1 বাইট তথা 8 বিট। অনুরূপভাবে অন্যগুলো প্রযোজ্য। আমরা এই 8 বিট পরিমাণ বা 1 বাইট পরিমাণ ডাটা যে ক্যারেক্টারের জন্য নিলাম, আমরা ক্যারেক্টার প্রকৃতির কোনো একটা ডাটা ইনপুট করার জন্য এই পরিমাণ ডাটা নাও লাগতে পারে। যেমন আমরা বোঝার চেষ্টা করি, ধরি আমরা দৈনন্দিন জীবনে পানি ব্যবহার করার জন্য, পানি খাওয়ার জন্য আমরা জগ ব্যবহার করি। জগে আমরা পানি নিয়ে আসি, জগে আমরা পানি পুরো জগ ভরে আনতে পারি, অর্ধেক জগ আনতে পারি, 2/3 আনতে পারি, যে কোনো পরিমাণ আনতে পারি, কিন্তু কখনোই জগ কানায় কানায় পূর্ণ করে তার চেয়ে বেশি পরিমাণ পানি আনতে পারবো না। এর কথার অর্থ হলো ক্যারেক্টার টাইপ ডাটা যখন কোন একটা চলকের বিপরীতে ঘোষণা করা হবে, তার জন্য আমরা ওই চলকের ভেতর ডাটাকে স্টোর করতে পারবো, বাট কখনোই 1 বাইট তথা 8 বিটের চাইতে বেশি ডাটা আমরা সেখানে স্টোর করতে পারবো না। কিন্তু 8 বিট বা 1 বাইটের চাইতে কম পরিমাণ ডাটা, ওই যে উদাহরণ দিলাম, জগ আমরা নিলাম পানি খাওয়ার জন্য, তাতে আমরা পানি রাখতে পারি পুরো জগ ভরে অথবা অংশ বিশেষ। অর্থাৎ ক্যারেক্টার টাইপ ডাটা ডিফাইন করার পরে কোন একটা চলকের ভেতরে আমরা 8 বিটের কম বা 1 বাইটের কম পরিমাণ ডাটা বা সর্বোচ্চ 1 বাইট পরিমাণ ডাটা রাখতে পারি। অনুরূপভাবে অন্য ডাটাগুলো, অন্য ডাটা টাইপও কোনো চলকের জন্য একই আলোচনা আসবে। বন্ধুরা এবার আমরা দেখব কোন একটা ভেরিয়েবল নির্দিষ্ট কোনো ডাটা টাইপ ঘোষণা করার পরে তাতে কি পরিমাণ ডাটা সংরক্ষণ করা যেতে পারে, অর্থাৎ সেখানে সংরক্ষিত ডাটার পরিমাণ কত থেকে কতর মধ্যে হবে। অর্থাৎ আমরা কোন একটা চলককে যদি আমরা ক্যারেক্টার টাইপ ঘোষণা করি, তার জন্য আমার ডাটা অ্যালোকেট হয় 8 বিট পরিমাণ। এই আমরা বাইটকে বিটে কনভার্ট করে নিয়েছি, 1 বাইট সমান 8 বিট, আর সেই বিট সংখ্যাকে আমরা n ধরে নিয়েছি। তাহলে ওই ভেরিয়েবলের ভেতরে ভেরিয়েবল রেঞ্জ শুরু হবে এবং শেষ হবে, শুরু থেকে শেষ, ভেরিয়েবল রেঞ্জ শুরু টু ভেরিয়েবল রেঞ্জ শেষ। এটার জন্য আমরা একটা সূত্র দিয়ে নিয়েছি, -2 টু দি পাওয়ার n - 1 থেকে +2 টু দি পাওয়ার n - 1 - 1। অর্থাৎ আমরা n বলতে এখানে 8, তার 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার n - 1 মানে 8 - 1, -2 টু দি পাওয়ার 8 - 1 দ্যাট ইজ -2 টু দি পাওয়ার 7, আর মাইনাস তো মাইনাস রয়ে গেল, 2 টু দি পাওয়ার 7 মানে 128। আর এটাও বন্ধুরা প্লাস প্লাসে রয়ে গেছে, 2 টু দি পাওয়ার 8 - 1 মানে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে 128, সেখান থেকে বিয়োগ যাবে 1, দ্যাট ইজ 127। অর্থাৎ ক্যারেক্টার টাইপ ডাটা ঘোষণা করার জন্য আমরা 8 বিট পরিমাণ সেখানে মেমোরি স্পেস পাবো, আর সেখানে আমরা -128 থেকে +128 পর্যন্ত আমরা ডাটা স্টোর করতে পারবো। তবে যদি এটা আনসাইন্ড হতো, এটা সাইন্ড অর্থাৎ নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তবে আনসাইন্ড যদি হতো, আনসাইন্ড হলে আমাদের এই রেঞ্জের শুরু হতো 0 থেকে, আর এইটা আমাদের -1টা থাকতো না। অর্থাৎ
আমাদের তখন সূত্রটা হতো 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, n বলতে কত বন্ধুরা 8, তাহলে 0 থেকে 2 টু দি পাওয়ার 8 মানে 256 বিয়োগ 1। আনসাইন যদি হতো, আনসাইন টাইপের ক্যারেক্টার ডাটা যদি হতো, তাহলে তার জন্য 8 বিট হতো জায়গা, কিন্তু তার জন্য ভেরিয়েবল রেঞ্জটা শুরু হতো 0 থেকে এবং শেষ হতো এই সূত্র অনুসরণ করে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 255, অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত এটা ASCII ভ্যালু নির্দেশ করে। এর মধ্যে যে কোনো মান, যে কোড বা যে সাংকেতিক চিহ্ন নির্দেশ করে তাদের সব কিছুই এখানে লেখা যেত। তাহলে আমরা ক্যারেক্টার টাইপের ডাটার ভেরিয়েবল রেঞ্জ সম্পর্কে আমরা ধারণা নিলাম। এবার আমরা নেব ইন্টিজার টাইপের ডাটার ভেরিয়েবল রেঞ্জ। ইন্টিজার টাইপের ডাটার জন্য আমাদের 2 বাইট পরিমাণ মেমোরি পরিসর অ্যালোকেট করা হয়। 2 বাইট অর্থাৎ 16 বিট, তাহলে n এর মান 16, তাহলে সূত্র একই হবে 2 টু দি পাওয়ার, আমাদের সূত্রটা ছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 1, n এর মান 16, 16 বিয়োগ 1 তাহলে 15, মাইনাস 2 টু দি পাওয়ার 15, তো মাইনাস 2 টু দি পাওয়ার 15, 2 টু দি পাওয়ার 15 মানে মাইনাস তো মাইনাস রয়ে গেছে, 2 টু দি পাওয়ার 15 মানে 32,768, আর এটা হলো 2 টু দি পাওয়ার 15 বিয়োগ 1, অর্থাৎ 32,768 থেকে আমরা একবার যাবে, দ্যাট ইজ 32,767। বন্ধুরা, এই বিষয়গুলি আমি আরেকটু বোর্ডে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা লক্ষ্য করবেন। বন্ধুরা, আমরা একটু পর্যালোচনা করে সূত্রটা বুঝে নেওয়ার চেষ্টা করব। সেই প্রয়োজন আমি বলছি, আমরা যদি 2 বিট নিয়ে চিন্তা করি, 2 বিটের একটা জায়গায় আমরা জায়গা নিয়েছি 1 বিট, 2 বিট, একটা বক্স 1 বিট পরিমাণ জায়গা যদি নির্দেশ করে, তাহলে এই ঘরে জায়গা, এই ঘরের জায়গায় থাকতে পারে 0 বা 1, আবার এই ঘরেও থাকতে পারে 0 বা 1, তাহলে 2 বিটের ভেতরে 0 বা 1 এর কম্বিনেশন হবে, এখানেও 0, এখানেও 0, এটা 0, এখানে 1, এখানে 1, এটা 0, আর দুটাই 1, দ্যাট ইজ এই কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। এক্ষেত্রে আমরা যদি কম্বিনেশনটা লক্ষ্য করি, সবচেয়ে বড় ডাটা বা ভ্যালু কোনটি, তাহলে 1 1, তাহলে এটা হলো 1 1 সবচেয়ে বড় ভ্যালু, সবচেয়ে বড় ভ্যালু 1 1, তাহলে 1 1 এটা বাইনারি ভ্যালু, দ্যাট ইজ 1 1, আমরা ব্র্যাকেটে রেখে বেস দিয়ে দিলাম 2, তো 1 1 বেস 2 যদি হয়, এর ডেসিমাল ভ্যালু 3, ডেসিমাল ভ্যালু 3 কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 4 বিয়োগ 1। আমরা একটু কৌশল করে লিখলাম, আমরা জায়গা নিয়েছিলাম 2 বিট, তাই আমি আগেই বলেছি যত বিট জায়গা নেব n এর মান তত, তাহলে n ইকুয়াল টু 2, বিপরীত করবে 2 ইকুয়াল টু n, তাহলে এই উপরের পাওয়ার 2 জায়গায় যদি আমরা n বসিয়ে দিই, তাহলে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হলো 3, 2 বিটের জন্য ম্যাক্সিমাম যে ভ্যালু কন্টেন্ট করতে পারে তা হলো 3 কে আমরা এভাবে যদি লিখি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কিন্তু বন্ধুরা, এই 2 বিটের ভেতরে ম্যাক্সিমাম ভ্যালু 3, বাট মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হলো 0, এটা হলো মিনিমাম ভ্যালু। তাহলে এই 2টা বিটের ভেতরে আমাদের ডাটা থাকতে পারে 0 থেকে 3, তাহলে 0 থাকতে পারে, 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। কয়টা ডাটা বন্ধুরা? 4টা ডাটা। তো 4টা ডাটা থাকতে পারে, বা ডাটার সর্বোচ্চ রেঞ্জ কত? রেঞ্জ হলো 3। তাই আমি লিখেছি ডাটার রেঞ্জ হলো 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা যদি আমাদের পজিটিভ ভ্যালু হয়। আবার আমরা যদি নেগেটিভ চিন্তা করি, তাহলে দুটা ঘরের ভিতরে নেগেটিভ, আমরা একটু পরে বুঝবো ওটা। 4 বিটের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে এখানেও 0 বা 1 হতে পারে, এখানে 0 বা 1, এখানেও 0 বা 1, এই বিটেও 0 বা 1 হতে পারে। তাহলে এই যে সর্বোচ্চ ভ্যালু বিবেচনা করার জন্য সবগুলা বিটে, সবগুলা ঘরে আমার কি বসাতে হবে? অবশ্যই 1 বসাতে হবে। তাই সর্বোচ্চ মান হিসেবে আমরা যদি 1 1 1 বিবেচনা করে নিই, দ্যাট ইজ বাইনারি ভ্যালু। 4টা 1 পর পর রাখলে এর ডেসিমাল ভ্যালু 15, 15কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16 বিয়োগ 1। আর যেহেতু 4 বিট, এর মান 4, তাহলে এখানে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি 4 বিটের জন্য সর্বোচ্চ মান, বাট এটাও শুরু হয়েছে কই থেকে? 0 থেকে। তাই এর
ডাটা রেঞ্জ হবে 0 থেকে 2n-1। এটা হলো পজিটিভ দিকে। বন্ধুরা এইভাবে আমরা যদি 8 বিট এর জন্য বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে 8 বিটের জন্য আমরা কিন্তু একইভাবে সূত্রটা লিখতে পারি, অর্থাৎ 2n-1 এই সূত্র লিখলাম ডাটা রেঞ্জ 0 থেকে এত। কিন্তু বন্ধুরা আমরা যদি সাইন চিন্তা করি, এটা কিন্তু আমরা সাইন বিবেচনা করি নাই, শুধু ধনাত্মক আনসাইন, দ্যাট ইজ ধনাত্মক অবস্থার জন্য। কিন্তু আমরা যদি সাইন বিট বিবেচনা করি তাহলে যত পরিমাণ বিটই আমি নেই না কেন তার প্রথম বিটটা আমার রয়ে যাবে চিহ্ন বিট। প্রথম ঘরটা রয়ে যাবে আমাদের বন্ধুরা চিহ্ন বিট। তাই আমরা যদি 8 বিটের জন্য সাইন ডাটাটাই বিবেচনা করি, 8 বিটের জন্য যদি আমরা সাইন ডাটাটা বিবেচনা করি তাহলে 8 বিটের প্রথম বিটটা চলে যাবে আমার চিহ্ন বিট হিসেবে, অর্থাৎ এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। তাহলে 8 বিটের প্রথম বিটটা চিহ্ন বিট, আমরা এটা না আরো পরে কথা বলবো। তাহলে বাকি থাকলো আমার 7টা বিট। তাহলে 8 বিট এর জন্য ডাটা টাইপ রাখার 8 বিট এর জন্য ডাটা রাখার জন্য ব্যবহৃত বিট কয়টা? 7টি। তাহলে এখানে এন এর মান কিন্তু 8 ধরবো না, এন এর মানটা ধরবো আমরা 7, এন এর মান ধরবো 7। তাই সাইন ডাটা টাইপ যদি হয় আমাদের এন বলতে আমরা বুঝে নিয়েছি 8 বিট হলে এন এর মান যদি 8 ধরি তাহলে আমরা লিখবো n-1 দ্যাট ইজ 7। অর্থাৎ সাইন ডাটা টাইপের জন্য এন যত বিট দেওয়া হয়েছে তত তার মধ্যে একটা বিট বাদ যাবে কিসের জন্য? চিহ্ন বিট হিসাবে। তাহলে তখন আমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা, তখন সূত্রটা হবে 2n-1। আগে যেখানে n ছিল এখন n এর জায়গায় n-1 অর্থাৎ 0 থেকে বন্ধুরা এটা কিন্তু পজিটিভ দিকে, শুধু এইটুকু লিখলে এটা হলো আনসাইন্ড বা পজিটিভ নাম্বার। বাট আমি আগেই বলেছি এটা সাইন বিট থাকার জন্য এটা পজিটিভ নাম্বারও হবে নেগেটিভ নাম্বারও হবে। তো নেগেটিভ নাম্বারের জন্য আমার মানটা হবে কত? শুধু 2n-1 এত কি। তাহলে আমাদের মাইনাস এত থেকে এত পর্যন্ত, অর্থাৎ এই লাস্টের নাম্বারটা নেব 2n-1 এত থেকে এত হলো আমাদের ভেরিয়েবল রেঞ্জ। আর এটাই আমরা সূত্র আকারে দেখিয়েছি, -2n-1 থেকে +2n-1 আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে। তবে একটা কথা বলে দেওয়া ভালো, চিহ্ন বিট হিসেবে যদি 1 থাকে তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ ভ্যালু, আর চিহ্ন বিট হিসেবে যদি 0 থাকে তাহলে আমরা তাকে বলবো পজিটিভ ভ্যালু। এগুলো নিয়ে আবার স্ক্রিনে আমরা দেখাবো। বন্ধুরা এবার যদি আমরা ফ্লোট ডাটা টাইপ নিয়ে বিবেচনা করি, ফ্লোট ডাটা টাইপে আমাদের মেমোরি স্পেস অ্যালোকেট করে 4 বাইট অর্থাৎ 32 বিট। এখানে এনে মানে 32 ধরে নিলাম। তাহলে ভেরিয়েবল রেঞ্জের শুরু, আমরা এখানে ভেরিয়েবল রেঞ্জটা কত? রেঞ্জের শুরু 3.4 e⁻38 থেকে 3.4 e⁻38। এটা নিয়ে একটু পরে কথা বলছি। আর ডাবল যদি হয়, ডাবলের জন্য 8 বাইট বা 64 বিট, সেই ক্ষেত্রে ভেরিয়েবল রেঞ্জ এত থেকে এত শুরু। তবে বন্ধুরা ফ্লোট আর ডাবল নিয়ে আমাদের একটু ডিটেল কথা বলতে হবে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী চিত্রে চলে যাচ্ছি। বন্ধুরা ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ এখানে আমরা বুঝিয়েছিলাম যে 3.4 ই ইন্টু ই মানে এক্সপোনেনশিয়াল 3.4 ইন্টু 10⁻⁻38। এই ই হলো এক্সপোনেনশিয়াল। এই সংখ্যাটাকে আমরা কীভাবে অ্যানালাইসিস করবো সেটা আগে একটু জেনে নিই, তারপরে ফ্লোট এবং ডাবল নিয়ে একটা কথা বলবো। এখানে বলা হয়েছে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ একটি দশমিক বিন্দু সংখ্যা হতে পারে, চিহ্নযুক্ত এবং দশমিক বিন্দু সহ কতগুলো অঙ্কের সমন্বয়ে দশমিক সংখ্যার মতো গঠিত একটি সংখ্যা। তার মানে দশমিক বিন্দু সংখ্যা কী হতে পারে? যেমন 3.4 দশমিক থাকবে এমন সংখ্যা, বাট সংখ্যাটা কি সামনে প্লাস থাকতে পারে, সংখ্যাটার সামনে মাইনাস থাকতে পারে। তাই বলছি দশমিক বিন্দু সংখ্যা বলতে কি বোঝায়? দশমিক বিন্দু সংখ্যা হলো
এখানে বলা হয়েছে দশমিক বিন্দুর সংখ্যা হতে পারে চিহ্নযুক্ত, মানে প্রথমে একটা কী থাকবে, প্লাস বা মাইনাস একটা চিহ্ন থাকবে, এবং দশমিক তো থাকবেই, তারপরে দশমিক রেখে কতগুলো অঙ্কর সমন্বয়ে গঠিত কোনো সংখ্যা। আবারও বলছি, দশমিক বিন্দুযুক্ত সংখ্যা বলতে কোন একটা চিহ্ন থাকবে, প্লাস বা মাইনাস, এবার একটা দশমিক বিন্দু সহ কতগুলো অঙ্কর সমন্বয়ে গঠিত কোনো সংখ্যা। এখানে এখানে আমরা এই দশমিক সংখ্যাকে একটু অন্যভাবে ডিফাইন করে থাকি বা করতে পারি। আমরা যদি বলি 3.4 e -38, তাহলে এখানে এক্সপোনেনশিয়াল ফর্মেটে লেখা হয়েছে, এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3.4 × 10⁻⁻38। বন্ধুরা, এই সংখ্যার এই যে ইর আগে যে অংশটুকু আছে তাকে আমরা বলা হয় ম্যান্টিসা। কি বলি বন্ধুরা? ইর আগে যা থাকে বা 10⁻, এই গুণের আগে যা থাকে বলে ম্যান্টিসা। আমি একটু সংখ্যাটা লিখে নিচ্ছি, ম্যান্টিসা। তাহলে এই সংখ্যার ম্যান্টিসা ভ্যালু কত? 3.4। আর এক্সপোনেনশিয়াল ওই 10⁻, এর উপরে যা থাকে সেটা হলো এক্সপোনেনশিয়াল ভ্যালু। তো এক্সপোনেনশিয়াল ভ্যালু কত বন্ধুরা? এখানে হলো -38। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ম্যান্টিসা এবং এক্সপোনেনশিয়াল, এটা নিয়ে আরও কথা হবে আমাদের। তাহলে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। আমরা যদি 1.58 e4 দিই আমরা, তাহলে ম্যান্টিসা হলো 1.58 আর এক্সপোনেন্ট ভ্যালু হলো 4। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। সংক্ষেপে আমরা একটু আগে আলোচনা করলাম যে ফ্লোটের ডাটা টাইপ 32, ফ্লোটের ডাটা টাইপ, ফ্লোটের জন্য আমাদের মেমোরি অ্যালোকেট হয় 32 বিট বা 4 বাইট। তাহলে এটাই আমরা বোঝার চেষ্টা করব। মনে করি ফ্লোট একটি ডাটা টাইপ যার ডাটা সাইজ হলো 4 বাইট, যার ডাটা সাইজ কত? 4 বাইট, অর্থাৎ 32 বিট। নিচের চিত্রের ডান দিক থেকে পর্যায়ক্রমে বামে 0 থেকে 31 দ্বারা বিটগুলি চিহ্নিত করা হয়েছে। এই 32 বিটকে আমরা কিভাবে বোঝাচ্ছি বন্ধুরা? একটু নিচের চিত্র লক্ষ্য করবো। আমরা নিচের চিত্রটা লক্ষ্য করব বন্ধুরা, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা একটু লক্ষ্য করবেন, এই যে 32 বিট, এখানে 32টা বিট রাখা আছে। এই যে বিট 1 0 বিট, এটা যে 0 বিট ধরি, এটা 0 বিট, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট করতে করতে এটা হলো 23তম বিট। বাট বিট নাম্বারটা দিচ্ছি আমরা 0 1 থেকে শুরু। বন্ধুরা আবারও বলছি, এটা হলো 1 নম্বর বিট, 2 নম্বর বিট, 3 নম্বর বিট, এরকম করে যাচ্ছে। 1 নম্বর বিটকে আমরা বলেছি 0 বিট, 2 নম্বর বিটকে বলছি 1 বিট, তাহলে 23 নম্বর বিটকে বলছি আমরা বিট 22। এভাবে বিট 23, বিট 30, বিট 31 বিট বলতে 32 নম্বর বিটকে বোঝানো হয়েছে। বন্ধুরা 32 বিটের ডাটা নিয়ে অ্যানালাইসিস যদি আমরা করি, এর ভেতরে বিট 0 থেকে বিট 22, বিট 0 থেকে বিট 22 মানে কয়টা বিট বন্ধুরা? 23টি বিট। কারণ বিট 0 থেকে 22, আমরা 1 থেকে 22 মানে 22, আর 0 থেকে 22 মানে 23। তাহলে বিট 0, প্রথম বিটটাকে 0 বিট বলা হয়। তাহলে 0 বিট থেকে 22 বিট পর্যন্ত এই 23টি বিটকে বলা হয় ম্যান্টিসা বিট। আমরা ফ্লোট নিয়ে কথা বলছি। পরবর্তীতে বিট 23 থেকে বিট 30, এই 8টি বিটকে বলা হয় এক্সপোনেনশিয়াল বিট। আর রিমেনিং 31 নম্বর বিট, 31 নম্বর বিট মানে 32 নম্বর বিটকে আমরা বলছি 31 বিট, 31 এটা হলো আমাদের চিহ্ন বিট। বন্ধুরা তাহলে মনে রাখতে হবে যে ফ্লোট ডাটা টাইপের জন্য আমার এই যে 23টি ম্যান্টিসা বিট আছে, এই 23টা ম্যান্টিসা বিটের জন্যই আমাদের এই পরিমাণ ডাটা, অর্থাৎ 3.4 × 10⁻⁻38 থেকে 3.4 × 10⁻+30 এই পর্যন্ত ডাটা এখানে অ্যালোকেট করা সম্ভব। আর এখানে যে 8টি এক্সপোনেনশিয়াল বিট আছে, এই 8টি এক্সপোনেনশিয়াল বিটের জন্য ফ্লোট ডাটা টাইপে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত মেমোরি
6 ঘর পর্যন্ত অঙ্ক প্রদর্শন করা সম্ভব। অনুরূপভাবে বন্ধুরা আমরা যদি এই কথাটা এখানে বলার চেষ্টা করেছি, একটু লক্ষ্য করবেন, ডান দিক থেকে পর্যায়ক্রমে বামে বিট 0 থেকে বিট 22, এই 23টি বিট হলো ম্যান্টিসা বিট এবং এই 23টি বিটের 3.4 × 10⁻⁻⁶ থেকে এত পর্যন্ত ঋণাত্মক বা ধনাত্মক যে কোনো ডাটা রাখা সম্ভব। আবার ডান দিক থেকে বামে বিট 23 থেকে বিট 30, এই 8টি বিট এক্সপোনেনশিয়াল বিট, এখানে দশমিক বিন্দুর পরে 6টি ঘর পর্যন্ত ডাটা রাখা সম্ভব। এবং সবার বামে আমরা যে চিহ্ন বিটটা আছে বন্ধুরা, আগে আলোচনা করেছি, চিহ্ন বিটে যদি আমরা মাইনাস দেই, আমরা যদি 1 দেই, 1 বলতে মাইনাস ডাটা বোঝাবে, আর যদি 0 দেই তাহলে প্লাস ডাটা বোঝাবে। অনুরূপভাবে বন্ধুরা আমরা এখানে বলেছিলাম ডাবলের ক্ষেত্রে আমাদের এখানে কত 64 বিট নিয়ে কাজ করছে। সেই 64 বিটটা কী হবে বন্ধুরা, একটা অ্যানালাইসিস করে নিই আমরা একটু। এই 64 বিটের জন্য বন্ধুরা আমরা এখানে ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি 32টা বিটই নিয়েছি, বোঝার জন্য ডট ডট দিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে বিট 0 থেকে বিট 51, দ্যাট ইজ 52টি বিট, এই 52 বিটকে বলা হয় ম্যান্টিসা বিট। আর বিট 52 থেকে বিট 62, এই 11টি বিটকে বলা হয় এক্সপোনেনশিয়াল বিট। আর 63 নম্বর বিট হলো চিহ্ন বিট। আগে বলেছি চিহ্ন বিট 0 বা 1 হতে পারে, 0 বলতে পজিটিভ সংখ্যা আর 1 বলতে নেগেটিভ সংখ্যা। এখানে এই যে 11টি এক্সপোনেনশিয়াল বিট আছে, এর জন্য দশমিকের পরে 15 ঘর পর্যন্ত ডিজিট বা অঙ্ক থাকতে পারে। আর এই ম্যান্টিসা বিট যে 52টি আছে, এই 52টা ম্যান্টিসা বিটের জন্যই আমাদের এই পর্যন্ত ডাটা, অর্থাৎ 1.7 × 10⁻³ থেকে 1.7 × 10⁻+308 পর্যন্ত ডাটা, ধনাত্মক বা ঋণাত্মক, এই ডাটা এখানে থাকতে পারে। ধনাত্মক বা ঋণাত্মক ডাটা এখানে থাকতে পারে। তাহলে আশা করি ডাটা টাইপ নিয়ে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি বন্ধুরা। এবার ডাটা টাইপের জন্য আমরা এই 4টি বেসিক ডাটা বা মৌলিক ডাটা নিয়ে কথা বললাম। এই মৌলিক ডাটার বাইরেও আরও কতগুলি ডাটা টাইপ আছে, এটা আপনাদের বইয়ের মধ্যে আছে, আমরা একইভাবে অ্যানালাইসিস করতে পারি। যেমন 4 8 বিট লিখেছি, আর সাইন 4 এটাও 8 বিট, আনসাইন 4 8 বিট, ইন্টিজার 16 বিট। বন্ধুরা ইন্টিজার নিয়ে একটা কথা বলে রাখা ভালো। ইন্টিজার ডাটা টাইপ আমাদের বইয়ে বলা হয়েছে যে 2 বাইট ডাটা ধারণ করতে পারে। আসলে ইন্টিজার ডাটা টাইপ সর্বনিম্ন 2 বাইট, উপরে 4 বাইট পর্যন্ত ডাটা ধারণ করতে পারে। আমরা যখন প্রোগ্রামিংয়ে যাব তখন আমরা দেখব যে কোড ব্লক দিয়ে যখন প্রোগ্রাম করব, কোন একটা ভেরিয়েবলকে ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করে সে কত রকম ডাটা অ্যালোকেট করে তা আমরা বের করে দেখব। আর তখন দেখব যে সেটা 2 বাইট না 4 বাইট, অর্থাৎ 32 বিট পরিমাণ ডাটা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা এখন প্রোগ্রাম করে বের করে নেব, তখন বুঝতে পারবো। তবে আপনারা বইয়ে লেখা আছে যেহেতু 2 বাইট, পরীক্ষার ক্ষেত্রে 2 বাইটই দেবেন, কিন্তু জেনে রাখবেন সর্বনিম্ন 2 বাইট, সর্বোচ্চ 4 বাইট। তাহলে এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন, আশা করি আপনাদের সমস্যা হবে না। নেক্সট, ডাটা টাইপ ঘোষণা করার নিয়ম। এটা অলরেডি ডাটা টাইপ ঘোষণা করার নিয়ম আমি আগের লেকচারে আলোচনা করে রেখেছি, তারপরেও আমি একটু ল্যাঙ্গুয়েজ আকারে বলে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা ডাটা টাইপ ঘোষণার নিয়ম, বিভিন্ন প্রকার ডাটার জন্য ডেটা টাইপ ঘোষণার পদ্ধতি সম্পর্কে জানা সি প্রোগ্রামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সি প্রোগ্রামিংয়ে এই ডাটার ধরনের উপর ভিত্তি করে ভেরিয়েবল ঘোষণার আগে ডাটা টাইপের কিওয়ার্ড দিতে হয়, তারপর আমাদের ডাটা টাইপ ঘোষণা করতে হয়। তাহলে ডাটা টাইপ ঘোষণা করার নিয়মগুলো বন্ধুরা বলে দিচ্ছি। প্রথমত ভেরিয়েবল ঘোষণার আগে ডাটা টাইপ নির্ধারণ করতে হয়। আমরা যদি এক্সকে 4 হিসেবে ক্যারেক্টার হিসেবে ঘোষণা করি, তাহলে আমাদের ডাটা টাইপ হবে 4x সেমিকোলন। অর্থাৎ ক্যারেক্টার টাইপের ডাটার জন্য আমার কিওয়ার্ড হলো 4, তারপর এখানে একটা স্পেস, এই ফাঁকা জায়গাটাকে আমার স্পেস, একটা স্পেস, তারপর চলকের নাম, তারপর একটা সেমিকোলন। এই কথাটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে ভেরিয়েবল ঘোষণার আগে বন্ধুরা, ভেরিয়েবল ঘোষণার আগে ডাটা টাইপ নির্ধারণ করার জন্য ডাটা টাইপের কিওয়ার্ড লিখতে হয়। এই 4 ধরনের ডাটা টাইপের কিওয়ার্ড, তারপর একটা স্পেস দিয়ে এর নাম লিখতে হয়। এক স্পেস দিয়েছি, ভেরিয়েবলের নামটা লিখেছে, তারপরে বন্ধুরা সেখানে একটা সেমিকোলন দিতে হয়। ব্যাস,
এই তিনটা বিষয় মনে রাখতে হবে। তবে একই টাইপের একাধিক ভেরিয়েবল ঘোষণার জন্য কিওয়ার্ডের পর একই লাইনে কমা দিয়ে ভেরিয়েবলগুলো লেখা যেতে পারে। আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। একটি ভেরিয়েবল ঘোষণার জন্য আমাদের নিয়মটা বলে দিয়েছি, এই নিয়মটা এখানে বলা হয়েছে। বন্ধুরা, একাধিক ভেরিয়েবল, একই রকমের একাধিক ভেরিয়েবল ঘোষণার জন্য প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমরা উপরের নিয়ম অনুসারে যতটা ভেরিয়েবল ততটা লাইন লিখতে পারি। যেমন প্রথম ভেরিয়েবলের জন্য লিখতে পারি ডাটা টাইপ কিওয়ার্ড, সেটা যদি ক্যারেক্টার হয় তাহলে 4 স্পেস ভেরিয়েবলের নাম সেমিকোলন। প্রথম ভেরিয়েবলের জন্য কাজটা শেষ, সেমিকোলন দিয়ে দিলাম, মানে একটা স্টেটমেন্ট হয়ে গেল। দ্বিতীয় ভেরিয়েবলের ডাটা টাইপ হতে পারে প্রথম দুটো একই, লেখার পরে স্পেস ভেরিয়েবলের নাম, ডাটা টাইপ নাম, ডাটা টাইপ কিওয়ার্ড স্পেস ভেরিয়েবলের নাম। এইভাবে সবগুলি পর্যায়ক্রমে লিখে শেষটি পর্যন্ত লিখবো আমরা, শেষ ভেরিয়েবল পর্যন্ত একইভাবে লিখবো পর্যায়ক্রমে, অর্থাৎ যতটা ভেরিয়েবল ততটা লাইনে লিখবো। এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। অথবা তা না করে আমরা কি করতে পারি, ডাটা টাইপ কিওয়ার্ড একবার লিখে প্রথম ভেরিয়েবলের নাম কমা দ্বিতীয় ভেরিয়েবলের নাম কমা তৃতীয় ভেরিয়েবলের নাম কমা ডট 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 যতগুলো ভেরিয়েবল থাকবে সবগুলো লিখে আমরা সেমিকোলন দিতে পারি। এভাবেও আমি দিতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাহলে এই ছিল আমার ডাটা টাইপ নিয়ে আলোচনা। নেক্সট দিন আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যারেক্টার, ডাটা টাইপের ক্যারেক্টারটা কি বোঝায় এটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা ভালো পড়াশোনা করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।